শেখ হাসিনার বিকল্প তো কেউ নাই। এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগই ক্ষমতায়, এদেশে আবার সেই শাহবাগ ফিরবে 2013 সালের। ঢাকা আটের এখন সবথেকে হেভিওয়েট প্রার্থী ওসমান হাদি। দর্শক, সময় টেলিভিশনে আজকে বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। দুয়ারে কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে মাঠে নেমে গেছেন প্রার্থীরা। আজকে আমার সঙ্গে তেমনই একজন প্রার্থী আছেন, তিনি হচ্ছেন ঢাকা 8 আসন থেকে এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান হাদি। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, নির্বাচনের মাঠ কেমন দেখছেন, কেমন উপভোগ করছেন সবকিছু জানবো। সঙ্গেই থাকুন, ভালো লাগবে। হাদি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, কেমন আছেন? আমিও ভালো আছি। নির্বাচনের মাঠে নেমে গেছেন আপনি ইতিমধ্যে, একটু জানতে চাই কেমন যাচ্ছে ব্যস্ততা, কেমন চলছে সবকিছু? ব্যস্ততা তো ভীষণ, দেখতেই পাচ্ছেন। বিশেষ করে আমাদের ইচ্ছা ছিল কি যে আমরা একটা রোল মডেল তৈরি করতে চাই বাংলাদেশের পলিটিক্সে। মানে এত একটা ঐতিহাসিক জুলাই হলো, এটাকে কেন্দ্র করে মানে কিছু একটা নতুন করে শুরু করা, যেটা আগে হয় নাই, যেটাকে মানুষ পছন্দ করবে। তা আমরা খুব সাহস নিয়ে শুরু করেছিলাম। ভীষণ মানে নিঃসঙ্গ লড়াই ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই নিঃসঙ্গ লড়াইটা এখন এত আল্লাহর সাথে মানুষ জোগাড় করে দিয়েছেন এবং এত আনন্দময় করে দিয়েছেন। ধরেন আমি এবং আমার টিম, আমরা 24 ঘন্টায় মনে হয় কেউ 3-4 ঘন্টার বেশি কখনোই ঘুমাই না গত অনেক দিন ধরে। কিন্তু আমরা প্রচণ্ড মানে আমাদের ফজর থেকে শুরু করি। আপনারা জানেন যে আমরা ফজর ক্যাম্পেইন করি। আমাদের ঢাকা 8 আসনের যতগুলো মসজিদ আছে, এক এক দিন র্যান্ডমলি এক এক মসজিদে গিয়ে আমরা ফজর পড়ি। তারপরে সেখানে মসজিদের সামনে মুরব্বীদের সাথে, মুসল্লিদের সাথে কথা বলবার চেষ্টা করি। সেইখান থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমরা 5 ওয়াক্ত মসজিদ, 5টা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বার চেষ্টা করি। বাকি টাইম বিভিন্ন স্কুলের সামনে, কলেজের সামনে, দোকানে, রাস্তায় আমরা হাঁটি, বাড়ির সামনে সামনে যাই, সিকিউরিটি গার্ড আঙ্কেলদের সাথে কথা বলি। মানে সব ঘরানার মানুষদেরকে আমরা কানেক্ট করবার চেষ্টা করি। আমাদের একটা ইচ্ছা যে আমাদের এখানে যত ভোটার, মানে এর ম্যাক্সিমাম এমন যেন কেউ না হয় সে যেন বলতে না পারে যে এই ছেলেটাকে আমি একবার ফিজিক্যালি দেখি নাই, মানে শুধু ওকে টিভিতেই দেখি, স্ক্রিনেই দেখি। যেমন এখন সব থেকে দুটো কথা বেশি শুনি, যেমন আজকেও ফজরে যেটা ক্যাম্পেইন করলাম, অনেকেই দেখে বলে সবসময় শুধু টিভিতে দেখি, আজকে সামনাসামনি দেখলাম। তো এই কথাটা যেন ইলেকশনের আগে আর বেশি না থাকে। মানে আমাদের খুব একটা ইচ্ছা যে আমরা যত কষ্ট হোক আমরা শুধু হাঁটবো, আমরা মাইলকে মাইল হাঁটবো, এবং ঢাকা আটের এমন কোনো অলিগলি থাকবে না যেখানে আমরা অনেকবার যাই না, এমনটা যেন না হয়। তো এই জন্য আমরা একটা আমাদের মনে হচ্ছে কি, দেখেন এই যে পলিটিক্স, কালচার, এগুলো তো আমরা টুকটাক বই পড়েছি, আশপাশ বুঝবার চেষ্টা করেছি, কিন্তু মানুষকে রাজপথ যা শেখায় এইটা দুনিয়ার হাজারো বইও শেখায় না, হাজারো পুস্তকও শেখাতে পারে না। প্রতিটা দিন রাজপথে মানুষ কিভাবে ইন্টারাক্ট করছে আমাদের সাথে। ধরেন আজকেই বলি, আজকে ফজরের নামাজ পড়ে, ফজরের যে ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইন করে আমরা বাংলা মোটরের দিক থেকে যাচ্ছিলাম। তো বাংলা মোটর মোড়ে এক চাচা, উনি সারা রাত কলা রুটি বিক্রি করে আর ডিম সিদ্ধ বিক্রি করে। তো উনি দেখে দৌড়ে এসে আমাকে জড়ায় ধরলো এবং হাতের মুঠোয় একটা টাকা দিল যে এটা আমাকে গিফট হিসাবে। তো আমি নিব না, তারপরও নিলাম, যে মনে করলাম 100 টাকার একটা নোট হবে, না নিলে উনি কষ্ট পেতে পারেন, এই জন্য নিলাম। একটু পরে খুলে দেখি সেটা 1000 টাকার নোট। এখন আপনি চিন্তা করবেন, যিনি সারা রাত জেগে রুটি কলা বিক্রি করেন, তার সারাদিনই কিন্তু 1000 টাকা প্রফিট হয় না। এটা অন্তত ওনার 2 দিনের পুরো প্রফিটটা। তা আমি দৌড়ে আবার ওনার কাছে গেছি যে আমি এটা কোনোভাবে নিতে পারবো না, আপনার পকেট থেকে আমি নেই, আপনার পছন্দ, আমার পছন্দ মতো আমাকে নিতে দিতে হবে, নইলে আমি নিব না। কিন্তু সে কোনোভাবে রাজি হলো না, এবং মানে দেখলাম যে তখন উনি অনেক কষ্ট পাবেন। এইটা আজকের শুধু একটা ঘটনা বললাম। এরকম ঘটনা মানে আমাদের জন্য হচ্ছে কি, ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেরা এগুলো পাবলিশ করি না দুটো কারণে। একটা হলো যার সাথে এটা ঘুরছে সে তো কোনো কিছু প্রাপ্তির আশা এটা করছে না বা আমাকে দিচ্ছে না, শুধুই ভালোবেসে, হ্যাঁ, এটা আমরা টের পাই। সুতরাং এইটার যেন একটা কৃত্রিমতা তৈরি না হয় এটা প্রচুর প্রচারের মধ্য দিয়ে, নাম্বার 1। নাম্বার 2 হলো তার তো একটা প্রাইভেসিও আছে, আমরা তো সেটা নষ্ট করতে পারি না। আপনি দেখবেন কিছুদিন আগে আমরা সেদিন শাহজাহানপুরে ভোটার যোগ করি, এক আপা এসেছেন আমাদের টিমের কাছে খোঁজ নিয়ে, এবং এসে উনি 2 কেজি আঙুর নিয়ে এসেছেন প্রথমে আপনার জন্য, আমাদের টিমের সবার জন্য, যে আপনারা এটা সবাই খাবেন, আর 10,000 টাকা হাতে গুনে দিয়ে গেছেন। তো উনি বলেছিলেন যে প্লিজ কেউ ভিডিও করেন না। তো এরপরও মিডিয়ার কোনো ভাই দূর থেকে ভিডিওটা করেছে, এরপর এটা প্রচুর ছড়িয়েছে, আমরা এটা এখনও শেয়ার দেই নাই। পরশু এক আপা আমাদের টিমের সাথে যোগাযোগ করে মালিবাগের দিকে দেখলাম উনি অনেকগুলো খেজুর নিয়ে এসছেন, এবং উনি এসে বলেছেন যে আপনারা দেখি শুধু মুড়ি বাতাসা খান আর ক্যাম্পেইন করেন, আপনাদের এনার্জি লাগবে, ইলেকশন পর্যন্ত আপনাদের যত খেজুর লাগে আমি আপনাদেরকে খেজুর দেবো, কিন্তু আপনারা মাঠে থাকতে হবে। তো এই ছোট ছোট ঘটনাগুলো না আমাদেরকে এত অনুপ্রাণিত করে, এত এনার্জাইজ করে। তখন ওই যে 24 ঘন্টার মধ্যে 3-4 ঘন্টা ঘুমাই, ধরেন ঢাকায় আমার বাসা,
আমি 3 দিন 4 দিন পর একবার বাসা যাওয়ার সুযোগ পাই, পুরো টিমের সাথে ঘুমিয়ে থাকি, তখন আমাদেরকে আসলে কষ্ট দেয় না, বরং এই ব্যাপারগুলো আমাদেরকে ভীষণ এনার্জাইজ করে। এবং আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা একটা নতুন যে পলিটিক্যাল নির্মাণের দিকে যাচ্ছি। এমপি হওয়াটা খুব ছোট একটা ব্যাপার, এই জন্য ছোট ব্যাপার বলি, আমি নিজে ইলেকশনে লড়ছি। দেখেন বাংলাদেশে তো 300 এমপি হবে। আপনি বলেন না গত 50 বছরে অনেক এমপি আছে না, 4 বার 5 বার করে নির্বাচিত হয়েছেন, কিন্তু তার এলাকার বাইরে জাতীয় পর্যায়ে তাকে কয়জন মানুষ চেনে, অথবা তিনি মরে যাবার পর এই দেশের জাতির জন্য তার কি জাতীয় ইম্প্যাক্ট তৈরি হয়েছে। এর মানে 5 বার এমপি নির্বাচিত হওয়াটা অনেক কিছু না। এর মানে আমরা যদি আমাদের ইচ্ছাটা, আমরা ইলেকশনটা আমাদের লড়াইয়ের একটা অংশ, আমরা এমন একটা জায়গা তৈরি করতে চাই যাতে বাংলাদেশে এই যে হাজার হাজার কোটি টাকার নির্বাচন, এই যে মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন, এই জায়গা থেকে সরে যেন ভালোবাসার নির্বাচন, ভালোবাসার একটা দেশ এবং ইনসাফের একটা দেশ তৈরি হয়। তো ওই জায়গাটায় ইনশাল্লাহ আমাদের মনে হচ্ছে যে আমরা একটু একটু আগাচ্ছি এবং এটাই আমাদের সব থেকে ভালো লাগা। হাদি ভাই, এই সব কিছু নিয়েই কথা হবে। প্রথমবারই তো আপনি নির্বাচনের মাঠে নামছেন, অনেকেই বলছে যে নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা আছে যে নির্বাচন হবে কিনা, আদৌ নির্বাচন নাকি হবে না, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেও দেখি যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নাকি দেখছেন না অনেকে। আপনার কাছে কি মনে হয়, এর কোনো শঙ্কা দেখছেন? আমরা যদি স্বাভাবিকভাবে দেখি যে নির্বাচনটা না হলে সুবিধা কার, নির্বাচনটা না হলে একমাত্র সুবিধা ফ্যাসিস্ট আওয়ামী লীগের। কারণ হচ্ছে তারা চাইবে যে এই নির্বাচনটা পিছিয়ে যাওয়ার মধ্য দিয়ে অন্যান্য দলগুলোর মধ্যে একটা পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করা। ক্যাওয়াস হলে পরে এরপরে দেশে একটা অস্থিতিশীল পর্যায়ে তৈরি যদি হয়, এরপর তারা একটা 1-11 তৈরি করা, অথবা এমন একটা সরকার বসানো যেই সরকারটা 6 মাস 1 বছর সময় নিয়ে আওয়ামী লীগকে নিয়ে বা একটা গুড আওয়ামী লীগ তৈরি করে একটা নির্বাচন দিবে। তো এছাড়া ধরেন যারা বাংলাদেশপন্থী দল আছে, এখানে কারো হতে পারে 1 মাস 2 মাস আগে পরের ইস্যু থাকতে পারে, এইটা ইস্যু হতে পারে কারোর জন্য, একটু আগাতে পারে বা আগাতে পারে, এক সপ্তাহ পিছাতে পারে, এগুলো কোনো ইস্যু না। কিন্তু নির্বাচন হবে না বা লাগবে না, আমাদের দেশের এখন স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এবং আমরা যেটা বুঝি, গভর্নমেন্টের তরফে একটা ভীষণ আন্তরিক চেষ্টা আছে যে তারা খুব সুন্দর একটা নির্বাচন দিতে চায়। এবং আমার ধারণা ইলেকশন ইনশাল্লাহ অন টাইম হয়ে যাবে। এখন কোনো একটা ইমার্জেন্সি কারণে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে পরে হয়, ওটা ভিন্ন আলাপ, কিন্তু আই থিঙ্ক অবশ্যই নির্বাচন হতেই হবে। এটা নির্বাচন না হলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। নির্বাচন তো অবশ্যই হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে দলগুলোর মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি আপনার আসনের দিকে নজর দেবো, তার আগে একটা ব্যাপার বলতে চাই যে বিভিন্ন দল তো আসলে প্রার্থী ঘোষণা করছে, বড় বড় দল সহ সবগুলো দলই, স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে। এই যে প্রার্থী ঘোষণা করেছে বড় দলগুলো, আপনার পর্যবেক্ষণে এই প্রার্থিতা ঘোষণাগুলো আপনি কেমনভাবে দেখছেন? আপনার কাছে মনে হচ্ছে যে বড় দলগুলো ভালোভাবে প্রার্থী দিচ্ছে এবার? না, এখানে একটা ক্রাইসিস, দেখেন ক্রাইসিসটা কি, যেমন আমাদের একটা প্রত্যাশা ছিল যে আপনি যতই বলেন যে মুরব্বীদের অবশ্যই আমরা সম্মান করি, ভালোবাসি, কিন্তু এই যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান, যার ফলে আমাদের মুরব্বীরা প্রত্যেকটা দলের তারা এখন নির্বাচন করতে পারছেন, কথা বলতে পারছেন সুন্দর করে, কিন্তু এই গণ অভ্যুত্থানটা তো হয়েছে মূলত তরুণদের হাত ধরে, তরুণদের নেতৃত্বে। অবশ্যই ধরেন আমি আমার পরিবারে যদি তরুণ হই, আমার পিছনে আবার বাবা মা আত্মীয় স্বজন দাঁড়িয়েছে, কিন্তু শুরুটা করেছে কিন্তু প্রত্যেক ঘরের তরুণ। যেই ঘরের 9-এর বাচ্চাটা বের হয়ে এসেছে একটা বটি হাতে, তাকে সেফগার্ড দেওয়ার জন্য তার বাবা মা চলে এসেছে রাস্তায়। নট নেসেসারিলি তার বাবা মা আগে এসেছে তারপর বাচ্চাটা এসেছে, সেটা না। আমরা প্রত্যাশা করেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটা বড় অংশের তরুণদেরকে এবার অগ্রাধিকার অথবা ধরেন তাদেরকে নমিনেশন দেয়া, কিন্তু সেটা খুবই কম। ধরেন ইভেন আর একটা চিন্তা দেখেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম নারী। দেখেন সবাই কিন্তু এই যে নারীর রাজনীতি, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে কথা কিন্তু বলার সময় সবাই বলে, কিন্তু বাংলাদেশের যে এখন বড় রাজনৈতিক দল, আমি কোনো নাম ধরে বলছি না, আপনি বলেন তো 300 আসনের মধ্যে কয়টা রাজনৈতিক দল সরাসরি নারীদেরকে নমিনেশন দিয়েছে? তো এই কথাটা না বলে তারা বরং বলতে চাই কি যে আমরা ওখানে নারী সংরক্ষিত আসন বাড়াবো। আপনি সংরক্ষিত নারী আসন যত বাড়াবেন তত আপনি নারীকে আরও আটকে রাখবেন, তাকে মূলধারায় কম্পিট করতে দিবেন না। কেন? আপনি বরং এই যে পুরুষের সাথে লড়ে আসবার মতো সক্ষমতা নারীর মধ্যে তৈরি হতে যদি আমি না দেই, সে লড়াই করবে কিভাবে? তো সেই হিসেবে আপনি দেখেন তো, আপনি নিজেও জানেন যে বাংলাদেশের যে বড় দলগুলো 300-র মধ্যে ঠিক কয়জন নারী প্রার্থী দিতে পেরেছেন? এত প্রার্থীর মধ্যে কয়জন তরুণ, একদম ওরকম তরুণ, আপনি ধরেন 30 বছর বয়স, 30 থেকে 35 এরকম কয়জন আছে? খুব কম। আমরা প্রত্যাশা করেছিলাম এটা হলে বেশি ভালো হতো, বেশি ভালো হতো। আচ্ছা, একটা কথা সবাই মাথায় ঘুরপাক খায়, আমারও ঘুরপাক খাচ্ছে, হয়তো আপনি আগে বলেছেন যে ঢাকা 8 আসন, মানে সময় যত যাচ্ছে একটা মানে আলোচিত আসনে এটা হচ্ছে কেন্দ্রবিন্দুতে চলে আসছে। আপনি ওসমান হাদি 8 আসনকে কেন হচ্ছে? আচ্ছা, এইটা অনেকে লিখতেছে ওই যে ক্রিকেট বা ফুটবল যখন বিশ্বকাপ হয় গ্রুপ অফ ডেথ থাকে না একটা, গ্রুপ অফ ডেথ হয়ে যাচ্ছে, তো এবারে হচ্ছে ঢাকা 8 গ্রুপ অফ ডেথের মতো হচ্ছে।
দেখেন সম্ভবত যখন দেশের নির্বাচনের আলোচনাই শুরু হয় না, অন্তত এখন থেকে 9 মাস আগে আমার মনে আছে, তখনই আমি পাবলিকলি ঘোষণা দিয়েছি যে আমি ঢাকা 8-এ নির্বাচন করব এবং এটা খুবই বুঝে শুনে বলেছি, মানে ঢাকাটা একটা হেভিওয়েট আসনের জন্য না, কেন সেটা আমি বলছি। এবং ওইটাই তখন প্রচুর মিডিয়ায় নিউজ হয়েছে, এরপর তো প্যারালালি অনেকবার বলেছি, ইভেন আমি ক্যাম্পেইনেও তো আছি অন্তত 3 মাস ধরে, যখন নির্বাচন অনবোর্ডই হয় না দেশের মধ্যে। দেখেন আপনারা যদি আমাদের অ্যাক্টিভিজমটা খেয়াল করবেন আমাদের পুরো লড়াইটা একটা কালচারাল লড়াই। আমরা বলেছি যে বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব হবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তি হবে না। এই যে সবাই বলে না যে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, আমি এটা বিশ্বাস করি না। এখন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগই ক্ষমতায় কালচারালি, মানে আপনি পলিটিক্যাল যে পাওয়ার ওই জায়গা থেকে হয়তো তার উপরের লেয়ারটা নাই, কিন্তু যে ন্যারেটিভ, যে এস্টাবলিশমেন্ট, যে ভাবনা চিন্তা, যে চিন্তা কাঠামো, এই পুরোটাই আওয়ামী লীগের তৈরি রাজনীতির উপরে দেশ চলছে। ধরেন এই জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশপন্থী যত দল আছে, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, দেখেন তারা কিন্তু শুধু আগের আলোচনাগুলোর উপরে রিয়েকশন দিচ্ছে, 30 লাখ নাকি 3000 শহীদ, মানে যেই এস্টাবলিশড বয়ানগুলো সেইগুলোর এগেনস্টে তারা কি দিচ্ছে, রিয়েকশন দিচ্ছে। কিন্তু আমরা কি নতুন করে কোনো এস্টাবলিশমেন্ট, কালচারাল এস্টাবলিশমেন্ট, চিন্তা, মনস্তত্ত্ব তৈরি করতে পারছি? মানে আমি যত রিয়েকশনই দিই এটা তো রিয়েকশনারি ফোর্স হবে। এখন আমাকে কি করতে হবে, আমাকে নতুন করে তৈরি করতে পারতে হবে। আপনি বলেন তো বিএনপির এখন পর্যন্ত আর একটা ছায়ানট কোথায়, উদীচী কোথায়, সম্মিলিত সাংস্কৃতিক জোট কোথায়? তার কি এটা লাগবে না? সেই চিন্তাই তো নাই। জামাত ইসলামের তার তো এই চিন্তা নাই। তাহলে যেখানে আওয়ামী লীগের 100টা লেয়ার ছিল বেনামে এই সাংস্কৃতিক হেজিমনি তৈরি করবার জন্য, যে তার মনস্তত্ত্ব তৈরি করে দিবে, যে ছেলেটা প্রচুর অ্যান্টি আওয়ামী লীগ হবে, সেই ছেলেটাও দিন শেষে নিজের অজান্তে যে পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ইনপুটটা দিবে সেটা আওয়ামী লীগের ঘরে যাবে। এটাই তো কেমন হয়েছিল। আমি আওয়ামী লীগ পছন্দ করি না, কিন্তু শেখ হাসিনার বিকল্প তো কেউ নাই। এই তৈরি করা হয়েছিল না, এই তো কালচারাল এস্টাবলিশমেন্টের মধ্য দিয়ে। আপনি বলেন তো এই যে বিএনপি বলি, জামাত ইসলামী বলি, যারাই আগামী 5 বছর ক্ষমতায় থাকবে, তারা কি শুধু 5 বছরের চিন্তাই করছে? আগামী 50 বছরের চিন্তা কই তার? এখন আমাদের দেশের সাংস্কৃতিক মানে বুঝো কি জানেন? শুধু নাচ গান কবিতা, মানে একটা কনসার্ট করলেই হয়ে যাচ্ছে, একটা কাওয়ালি প্রোগ্রাম করলেই হয়ে যাচ্ছে। এই যে মনস্তত্ত্ব তৈরি, আপনার নতুন বয়ান, নতুন ন্যারেটিভ, চিন্তাধারা, সেইটা কই? আয়োজন নাই তো। আমাদের লড়াইটা হলো অনেক পরবর্তী একটা লড়াই, যে আমরা একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক সংগ্রাম চাই, একটা বিপ্লব চাই। যেমন এখন যেই ছেলেটাই তৈরি হবে, সে হয়তো পরবর্তীতে কোনো দিন বিএনপি করবে, জামাত করবে, এনসিপি করবে, যা ইচ্ছা তাই করবে, তো কোনো পলিটিক্সে করবে না। সে আমেরিকায় পড়তে চলে যাবে, ইউএস মানে কানাডা যাবে, অস্ট্রেলিয়া যাবে, আর্ট করুক, কালচার করুক, যা ইচ্ছা তাই করুক। কিন্তু আমাদের এই গ্রুমিংয়ের মধ্য দিয়ে যেই ছেলেটা, যেই মেয়েটা তৈরি হবে, সে যেই ইনপুটটাই দেবে সেটা বাংলাদেশের কাজে লাগবে, সেটা কোনোভাবে ভারতকে সাপোর্ট করবে না। সেই ইনপুটটা যাবে বাংলাদেশের সীমান্তের পক্ষে, স্বাধীনতার পক্ষে এবং আমার নিজের অধিকারের পক্ষে, ইনসাফের পক্ষে। ওই মনস্তত্ত্ব যতদিন না পর্যন্ত তৈরি করতে পারবো, তাহলে আমি আপনাকে বলি, এই যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান হলো, আপনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্যারালাল আর কোনো প্রতিষ্ঠান কি দাঁড় করানোর কোনো উদ্যোগ কারো দেখেছেন? অবশ্যই না, আমরা তাহলে দেখি না। এই তৈরি না হলে, দেখেন পলিটিক্স কোনোদিন ভাই কালচার তৈরি করে দেয় না। কালচার এমন জিনিস যেটা পলিটিক্স নির্মাণ করে দেয়। এই পলিটিক্সটা বাংলাদেশে আওয়ামী লীগ বোঝে। তারা এবার ভুল করেছে বিধায়, মানুষকে গণহত্যা করেছে বিধায় আজকে তাদের এই পরিণতি হয়েছে। তা আপনি আওয়ামী লীগের মতো একটা মনস্টারের সাথে লড়াই করবেন এই বুঝ ছাড়া? আমাদের এবার লড়াইটা হলো একটা কালচারাল লড়াই, এবং বাংলাদেশের কালচারাল লড়াইয়ের হাব হলো শাহবাগ। আপনারা দুইটা জায়গা আমাদেরকে খুব ফোকাসড দেখবেন। আমরা পলিটিক্সটা করি সাংস্কৃতিক প্রয়োজনে, সংস্কৃতির নির্মাণের প্রয়োজনে আমাদের রাজনীতি করা এবং নির্বাচনে অংশ নেওয়া। নির্বাচনটা মুখ্য না। আমরা নতুন রাজনীতি নির্মাণ করতে চাই, তার অংশ হিসেবে নির্বাচন করছি। আর রাজনীতির নির্মাণ করতে চাই আমরা সাংস্কৃতিক কারণে। এই কারণে শাহবাগ হলো যেহেতু হাব, শাহবাগ তন্ত্রের নামে বাংলাদেশে যে নৈরাজ্য, যে মব, যে রাষ্ট্রীয় সন্ত্রাস করে জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে রাষ্ট্রের প্যারালাল নতুন রাষ্ট্র তৈরি করা হয়েছে, এইটার বিপরীতে আমি আপনাকে লিখে রাখি, আজকে বলি, আমরা যদি আগামী 10 বছরের মধ্যে একটা নতুন সুষ্ঠু সুন্দর জায়গা তৈরি করতে না পারি, এদেশে আবার সেই শাহবাগ ফিরবে 2013 সালের। নট নেসেসারিলি সেটা আওয়ামী লীগের হাত ধরে ফিরবে, কিন্তু কারো না কারো কাঁধে ভর করে ফিরবেই। তো শাহবাগের বিপরীতে আপনি শুধু প্রতিক্রিয়া দিয়ে কিন্তু লাভ নাই, বরং আপনাকে শাহবাগকে পুনর্দখল করতে হবে ভালো অর্থে। যেই শাহবাগ স্যার সলিমুল্লাহর ছিল, সেটাকে কিভাবে ভারত দখল করে নিল, কিভাবে ভারতীয় এম্বাসির আয়োজনে এবং তার আর্থিক সহযোগিতায় সেখানে বাংলাদেশপন্থী মানুষদের হত্যা নাটক মঞ্চস্থ করা হলো।
এবার আপনাকে সেটা পুনর্দখল করতে হবে, একটা রেনেসা করতে হবে। সেটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের বাংলাদেশপন্থী রাজনীতি টিকবে না। ঠিক ওই কারণেই যেহেতু শাহবাগ পড়েছে ঢাকা ৮-এর মধ্যে, আমাদের লড়াইটা শাহবাগ কেন্দ্রিক, এই জন্য আমি ঢাকা ৮-এ নির্বাচন করছি এই শাহবাগ কেন্দ্রিক রেনেসাকে তুলে ধরবার জন্য। কিন্তু আপনার দেশের বাড়িতে হচ্ছে ঝালকাঠিতে, Exactly. আপনার এলাকার লোক যারা আছে তারা কি চাচ্ছেন আপনি আপনার এলাকা থেকে আমাকে নির্বাচন আমার করুন? মুরব্বীরা, আমার এলাকার সবাই বলে এটা আমার জন্য অত্যন্ত শান্তির। যেমন আপনি আমার যে কোনো ফেসবুক কমেন্টে দেখলে দেখবেন যে আমার এলাকার অনেক মানুষ কমেন্ট করে যে ঝালকাঠিতে তুমি কেন করছো না। তো আমি একটু আপনাকে বলতে চাই, আমি কোনোদিন ঝালকাঠির বা বরিশালের সন্তান হতে চাই না, আচ্ছা আচ্ছা। আমি বাংলাদেশের সন্তান হতে চাই। আমার কাছে ঝালকাঠির যেটা, আমার কাছে ঝিনাইদহ সেটা, আমার কাছে বরিশাল যেটা, আমার কাছে বান্দরবানও সেটা, আমার কাছে এক টুকরো বাংলাদেশ। দেখেন ছোট্ট একটা দেশ, এর মধ্যেও আমি এত বিভাজন। হ্যাঁ, আমার জন্য খুব একটা লাইফে ভালো জিনিস ছিল, আমি একদম ক্লাস 4 থেকে ইন্টার পর্যন্ত যেখানে থেকে পড়েছি, এইখানে অন্তত 40 থেকে 50টা জেলার ফ্রেন্ড ছিলাম আমরা। আমাদের কালচারাল গ্রুমিংটা দুর্দান্ত ছিল। আচ্ছা। এরপর ইউনিভার্সিটিতে আসার পরে তো কোথায় ছিল একটু সেটা একটু এটা যদি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, আচ্ছা, ঝালকাঠিতে। আচ্ছা, কিন্তু বাংলাদেশে অলমোস্ট সব জেলার ফ্রেন্ড আমাদের সাথে ছিল, সিনিয়র জুনিয়র। তো আমরা ওই সময় সবার সাথে মিশতে শিখেছি, এটা খুব কাজে এসেছে। তো আমি মনে করি আমি যদি ঢাকা ৮-এ করি, আমি এখান থেকে যে লড়াইটা করব সেইটা ঝিনাইদহেও পৌঁছবে, সেটা ঝালকাঠিতেও পৌঁছবে। অর্থাৎ আমার দৃষ্টি যদি সমান হয় তাহলে পুরো দেশটাই আমার কাছে Exactly, একই। exactly, একটু যেহেতু আওয়ামী লীগের কথা উঠলো, হাদি ভাই আপনি রিসেন্টলি দেখেছেন কিনা যে সজীব ওয়াজেদ জয় একটা কথা বলেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয়, হতেও দেওয়া হবে না। আপনার কাছে কি মনে হয় যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের জন্য বিশাল একটা বাধা হয়ে থাকবে, হয়তোবা সেটা বিভিন্নভাবেই? দেখেন আওয়ামী লীগের শক্তিটা কোথায়, তারা গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা, মানে এইটা এমন অঙ্কে বলবার সুযোগ নাই যেটা আমরা কানেক্ট করতে পারি, মানে অত বড় অঙ্ক আমরা কোনো সময় হিসাব করি না। হাজার, মানে আপনি ভাবেন একটা জেলা সভাপতি ছাত্রলীগের ফরিদপুরের, সেও কয়েকশো কোটি টাকা পাচার করে, একটা ছাত্রলীগের জেলা সভাপতি। সো হোয়াট অ্যাবাউট বড় লিডাররা? হ্যাঁ, তো সেই টাকাগুলো তাদের কাছে আছে। বাংলাদেশের মতো জায়গায় দেখেন এখানে না 5,000 টাকায় কন্ট্যাক্ট ক্লিক করানো সম্ভব। যে কোনো মাদকাসক্ত কাউরি দিয়ে আপনি রিক্সায় চলে যাচ্ছে, এই যে আমি সারাদিন ঘুরি, আমাকে একটা পোস্ট মেরে চলে যাবে। মানে এখানে এই যে আওয়ামী লীগ মিছিলে লোক নামা, এগুলো কি কেউ আওয়ামী লীগ? একজন দুইজন থাকে, সব মানুষকে 5,000 10,000 টাকা দিয়ে তারপরে 2 মিনিটের জন্য মিছিলে নামায়, কিন্তু তারপরে যে ধরা খায় তারা তো থানায় নিয়ে যায়। এর মানে আমাদের এখানে, এটা আমি আপনাকে ফাঁকে বলে রাখি, আমাদেরকে বলে যে আমাদের রাজনীতি, আমাদের সমাজ কবে পরিবর্তন হবে। আপনি যত ভালো কথা বলেন, যত টিভি প্রোগ্রাম করেন, এক পয়সারও লাভ হবে না যতদিন না পর্যন্ত আমাদের আর্থিক সংগতি তৈরি হবে, যতদিন না পর্যন্ত চরম দারিদ্র্য মানুষের মধ্য থেকে দূর হবে, ততদিন পর্যন্ত আপনি এখানে খুব ভালো একটা রাষ্ট্র পাবেন না। কারণ চরম দারিদ্র্য মানুষকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধ প্রবণ হতে উদ্বুদ্ধ করে। যেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিজে চরম দারিদ্র্য থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চরম দারিদ্র্য যদি কোনো ব্যক্তি হতো আমি তাকে হত্যা করতাম। তা আমাদের দেশে তো এখনও চরম দারিদ্র্য সীমার নিচে অনেক মানুষ আছে। আমরা যদি মানুষের ন্যূনতম একটা ভালো আর্থিক জীবন সবার জন্য তৈরি করতে পারি, ধনী গরিবের বৈষম্যটা একটু দূর করতে পারি, তাহলে আশা করি এই যে নির্বাচনে ভোট কেনার ব্যাপার, দেখেন কোনো শিক্ষকের কাছে কিন্তু কেউ গিয়ে ভোট কেনে না, কারণ সে জানে সে তার ভোটটা, মানে ন্যূনতম যার একটা ডিগনিটির লাইফ আছে, সে কি 5,000 টাকায় ভোটটা বেচবে না। কিন্তু যেই লোকটার নুনান্তে পান্তা ফুরায় সে কিন্তু বেচবে। এই জন্য আমাদের কি করতে হবে, যতদিন না পর্যন্ত আমরা মানুষের একটা অর্থনৈতিক মুক্তির ব্যবস্থা করতে পারবো, ততদিন সমাজ বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, যত পড়ান, মুক্তি ঘটবে না। এই জন্য আমার যেটা বলা যে আমরা একটা ওই লড়াইটাই যদি পৌঁছাতে পারি, আশা করি তাহলে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে। তাহলে হাদি ভাই, আপনার এই কথা থেকে কি একটা বিষয় কি আমরা ক্লিয়ার হতে পারি কি, যেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সবসময় তো বিরাজ করে, এর পেছনে আসলে এই যে দারিদ্রতাই দায়ী, কারণ টাকা দিয়ে মানুষ কেনা যায়, বিরাট ব্যাপার, সেটা রাজনীতি করার জন্য হোক কিংবা হাঙ্গামা দাঙ্গা হাঙ্গামা যাই করা আমি হোক। আপনাকে বলি, এই যে এখন সব রাজনৈতিক মিছিলগুলো হবে না সামনে, এরপরে প্রচুর মারামারি হবে না, আল্লাহ না করুক খুনোখুনি হতে হবে। আপনি আমাকে ইলেকশনের দিন পর্যন্ত ভাই আজকে লিখে রাখেন, তারপর একটা রিপোর্ট দিয়েন যে যত জায়গায় যত মানুষ মারা যাবে বা ব্যাডলি ইনজিউর্ড হবে, ওই এলাকার এমপি প্রার্থীর ছেলে আছে কিনা বা মেয়ে আছে কিনা, তারা থাকবে। সে মারামারি করার জন্য কিন্তু তার ছেলেটাকে মেয়েটাকে নিচ্ছে না, সে ইউএস কানাডা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, তা মারামারির জন্য কাকে নিচ্ছে? ওই যে বস্তি থেকে 100 জন, বাহির থেকে 50 জন, যে লোকটার টাকার দরকার আছে, ইভেন যার একটা ডিসেন্ট ব্যবসা আছে, দোকান আছে, সেও তো দোকান বন্ধ করে ওখানে যায় না। এর মানে এই যে বিরাট সংখ্যক মানুষ বেকার, বেকারত্ব থেকে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তাকে 1,000 টাকা দিলে তো তার বিরাট ব্যাপার। আপনি তাকে দিয়ে মিছিল করাচ্ছেন, মিটিং করাচ্ছেন, মানুষকে মারামারি করাচ্ছেন। তো
আমি যদি প্রত্যেকটা মানুষের একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারি, ন্যূনতম একটা ডিসেন্ট লাইফ ব্যবস্থা করে দিতে পারি, কোনো রাজনৈতিক নেতা মিছিল দেওয়ার জন্য একজনও আর খুঁজে পাবেন না। তখন নিজের ছেলে মেয়ে নিয়েই নামতে হবে।